এই এই ম্যাটেরিয়ালসটা আপনারা সবাই পেয়েছেন আশা করছি, এবং এটার ডেফিনেশনস প্রথমে আমরা শুরু করব ম্যাট্রিক্স দিয়ে। আমরা এই কোর্সটা শুরু করব যেহেতু এটা লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ম্যাট্রিক্স একটা বড় রোল প্লে করে। সো দ্যাটস ওয়াই আমরা ম্যাট্রিক্স সম্পর্কে একটু নলেজ দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা জানবো ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। তারপর আমরা এই ম্যাট্রিক্স দিয়ে কিভাবে আপনার বিভিন্ন অপারেশন করতে হয়, দ্যাট ইজ ম্যাট্রিক্স অ্যাডিশন, সাবট্রাকশন অ্যান্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনস, হাউ ক্যান উই পারফর্ম দিস কাইন্ডস অফ অপারেশনস। এবং ভেরি সিম্পল, এবং আপনি যদি জাস্ট ইউ নো দ্যাট দ্য simple multiplication of matrices, then you will be succeed in your midterm 1 examination. সো আপনি যদি একটু ম্যাট্রিক্সের গুণটা করতে পারেন তাহলে আপনি মিডটার্ম 1 যেটা আমরা কন্ডাক্ট করে থাকি সেখানে আপনি খুবই ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ আমার মিডটার্ম 1 এর একটা বড় অংশ জুড়েই কিন্তু আমাদের কোয়েশ্চেনস থাকবে ম্যাট্রিক্স অপারেশনস এর উপরে। আর এই ম্যাট্রিক্সের বিহাইন্ড দ্য স্ক্রিনে কিন্তু ম্যাট্রিক্সটাই থাকবে, যে ম্যাট্রিক্সের বিভিন্ন গুণ টোন যোগ বিয়োগ এগুলা করেই কিন্তু আপনাকে বিভিন্ন অঙ্ক পারফর্ম করতে হবে। দ্যাটস ওয়াই ম্যাট্রিক্সটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে। আচ্ছা, এখন প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো ম্যাট্রিক্স কি জিনিস। তো আমাদের বাস্তব জীবনে আমরা যে বিভিন্ন ধরনের নাম্বার নিয়ে আমরা করে থাকি। তো ম্যাট্রিক্স হলো নাম্বারের রিপ্রেজেন্টেশন, এবং নাম্বারকে সাজানোটাই হলো ম্যাট্রিক্সের কাজ। বিভিন্ন ধরনের নাম্বার থাকতে পারে, সেটা আপনার উচ্চতা থাকতে পারে, কোনো একটা ক্লাসরুমের স্টুডেন্টসদের বয়সের নাম্বারগুলো থাকতে পারে, যে কোনো নাম্বার থাকতে পারে। সেই নাম্বারগুলোকে আপনি একটা সুন্দর ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করাটাই হলো আপনার ম্যাট্রিক্স, এবং সেইটা কিছু নিয়মের মধ্যে হতে হবে। সেই নিয়মগুলো হলো কি, সেখানে কতগুলা রো থাকতে হবে, অর্থাৎ এই হরিজন্টালি যে নাম্বারগুলো আপনি বসাবেন সেগুলোকে আমরা রো বলবো, এই যে এগুলো হলো রো। এবং ভার্টিক্যালি যে নাম্বারগুলো আপনি ইনপুট দেবেন সেই ভার্টিক্যালি নাম্বারগুলোকে আমরা বলবো কলাম। সো একটা ম্যাট্রিক্স হতে হলে কতগুলা রো লাগবে এবং কতগুলা কলামস লাগবে। So a matrix is a representation of number with a specific number of columns and rows enclosed with a আপনার একটা ব্র্যাকেট। এনক্লোজড মানে এগুলো সীমাবদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে কিছু কিছু ব্র্যাকেটস দিয়ে। এখন আমি এখানে দেখেন একটা বড় ধরনের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। ইন সাম রাইটার্স বুকস, আমরা আপনার কিছু রাইটার্স বুকের মধ্যে এরকম থার্ড ব্র্যাকেটও দেখতে পাবেন। সো এটা দেখে বুঝতে হবে যে দিস ইজ এ ম্যাট্রিক্স। আবার কিছু কিছু রাইটার্স আপনার ডাবল ডিটারমিনেন্ট সাইন ইউজ করে, ডাবল ডিটারমিনেন্ট সাইন, এটা এই চিহ্ন যখন থাকবে এবং কিছু নাম্বার যখন এখানে ভিতরে এনক্লোজ থাকবে সেটাকে আপনাকে ম্যাট্রিক্স হিসেবে কাউন্ট করতে হবে। আই প্রেফার দ্য ফার্স্ট ব্র্যাকেটস, কারণ ফার্স্ট ব্র্যাকেটটা আমি প্রেফার করি কারণ এটার পিছনে কিছু কারণ রয়েছে, সেটা আমি পরে বলবো। আচ্ছা, তাহলে একটা ম্যাট্রিক্স হলো কতগুলো নাম্বারের রিপ্রেজেন্টেশন, এবং সেই নাম্বারগুলো থাকতে হবে কতগুলো রো এবং কলামের সমন্বয়ে। এখন কিছু জিনিস আমাকে এখান থেকে শিখে ফেলতে হবে, যে ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের টার্মস আছে, এবং একটা ম্যাট্রিক্স যখন আমি প্রকাশ করব সেখানে কিছু জিনিস থাকবে, সেগুলো আপনাকে বুঝে ফেলতে হবে। যেমন আপনি দেখেন এই যে A11, আপনার প্রত্যেকটার কিন্তু এক একটা মিনিং আছে, সেই মিনিংটা আমরা এখন ধরে ফেলার চেষ্টা করব। নাম্বার 1 হলো, দেখুন আপনি A11 বসিয়েছেন, তাহলে আমি এটা বলেছি, দেখুন এটা হলো 1 নাম্বার রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো ডট ডট ডট, একটা এখানে ডট ডট দেওয়ার মানে হলো এখানে ভিতরে অনেকগুলা রো আছে, সেগুলো আমরা স্কিপ করে গিয়েছি। তারপরে দেখুন এখানে দেওয়া আছে এটা হলো 1 নাম্বার কলাম, এটা হলো 2 নাম্বার কলাম, ডট ডট ডট, এখানে n সংখ্যক কলাম। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন এখানে A11 আছে, A11, তাহলে এই যে প্রথম যে আমি এখানে কম্পোনেন্টটা বসালাম এটাকে বলে ম্যাট্রিক্সের এন্ট্রি অথবা কম্পোনেন্ট, যেটা যেভাবে পারে সেভাবেই বলে। তো এই যে এই 11 আপনি দেখতে পাচ্ছেন, তার কিন্তু একটা স্পেসিফিক মিনিং আছে। তো এই যে প্রথম যে সংখ্যাটা 1, এটা দ্বারা বোঝাবে আপনার রো, অর্থাৎ এটা কত নাম্বার রোতে আছে, অর্থাৎ তার সারি নাম্বার কত। এবং সেকেন্ড যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হলো তার কলাম নাম্বার, ঠিক আছে, LUMN, কলাম। তাহলে আপনি কিন্তু যে কোনো একটা এন্ট্রিজ এখান থেকে যদি বের করে নেন, মনে করেন আপনি A22 নিলাম, তাহলে এটার
পজিশন কোথায় সেটা কিন্তু আপনি এটা বের করতে পারবেন। তাহলে এখানে 2 2, তাহলে এটা 2 নাম্বার রোতে আছে, 2 নাম্বার কলামে আছে। এই যে এখানে দেখুন ক্রস সেকশন করবে, এখানে 2 নাম্বার রো, 2 নাম্বার কলাম, এই যে এখানে ক্রস করেছে, তার মানে এটার পজিশন হলো এই জায়গার মধ্যে। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। তারপর আমি যদি এরকম আপনাকে প্র্যাকটিক্যালি আমি একটা বোঝানোর চেষ্টা করি। দেখুন হোয়াইট বোর্ডে আমি যদি নেই, সাপোজ মনে করেন আমি একটু ব্ল্যাক কালারের আমি একটা ব্র্যাকেট নিলাম, এরকম একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এখানে আমি মনে করেন 1 2 3 তিনটা নাম্বার নিলাম। এখানে মনে করেন 4 5 6, আমার ইচ্ছা মতো আমি একটা ম্যাট্রিক্স লিখছি 7 8 9। এখন দেখুন এই যে আপনার এই 6 যে এলিমেন্টটা আছে, এটার পজিশন আপনি কিভাবে বের করবেন? তো এটা দেখুন এটার অবস্থান কোথায়, এটা হলো 1 নাম্বার 2 নাম্বার রোতে আছে, তার মানে 2 নাম্বার রো। তারপরে এটা কলাম নাম্বার কত, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলামে অবস্থান করছে। তাহলে যে কোনো এন্ট্রিজ থাকুক না কেন সেটার অবস্থান কিন্তু আমরা খুব সহজেই ম্যাট্রিক্স থেকে বের করতে পারবো। এইটা আমি যদি ওই এ দিয়ে লিখতাম, তাহলে এটা আমি লিখতাম a 2 3, a 2 3। আচ্ছা, এই যে এখানে 2 3, অর্থাৎ এই প্রথমটা দ্বারা আমি বুঝবো যে এটা কত নাম্বার রোতে আছে, এই জিনিসটা এখানে ক্লিয়ার হবে। আর সেকেন্ড যে ভ্যালুটা আছে এটা দ্বারা আমি দেখবো যে এখানে কলাম নাম্বার কত, 3 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, সো তার পজিশন হলো এখানে। এটা ছিল আমাদের 1 নাম্বার জানার জিনিস। নাম্বার 2 হলো, আচ্ছা, নাম্বার 2 হলো একটা ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে। সেই প্রপার্টিজটা কি? একটা ম্যাট্রিক্সের কতগুলা রো থাকবে, কতগুলা কলাম থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সেটা অবশ্যই আপনার একটা নির্দিষ্ট নাম্বার থাকতে হবে, যে এই ম্যাট্রিক্সের মধ্যে 100টা রো থাকবে, 200টা কলাম থাকবে, এরকম কিন্তু স্পেসিফাই থাকতে হবে। যেমন মনে করেন 100, প্রথম যে নাম্বারটা আমি লিখবো, এই যে m ক্রস n দেওয়া আছে, দেখুন 100 ইন্টু 200, এরকম যখন আমি লিখবো তাহলে এই ম্যাট্রিক্সের এই প্রথম 100 দ্বারা বোঝাবে তার রো, নাম্বার অফ রো, আর সেকেন্ড যে 200 আছে এই 200 দ্বারা বোঝাবে তার কলাম সংখ্যা। সুতরাং একটা ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম এবং রো সংখ্যা অসংখ্য হতে পারে, কিন্তু সেটা হয়তো হবে ফাইনাইট, মানে নির্দিষ্ট সংখ্যক হতে হবে, অসীম হতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর কিছু তার প্রপার্টিজ আমি এখানে প্রপার্টিজ সেটা আমি বলে দিচ্ছি, সেটা আপনারা একটু করে রাখুন, নোট ডাউন করে রাখুন, অথবা আপনারা ভিডিও শুনলেও পরবর্তীতে আপনারা সেটা করতে পারবেন। প্রপার্টিজ হলো যে একটা ম্যাট্রিক্সের কোনো নিউমেরিক্যাল ভ্যালু নাই। যে নাম্বার 1 হলো নো নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাংখ্যিক কোনো মান নির্ণয় করা যায় না, নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, যে একটা ম্যাট্রিক্সের কোনো সাংখ্যিক, অর্থাৎ যেমন মনে করেন এই ম্যাট্রিক্সের মান কত 5, এটা কিন্তু কখনো সম্ভব না। এই ম্যাট্রিক্সের মান 10, এটা কখনো সম্ভব না। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, তার কোনো ফাইনাইট অথবা নিউমেরিক্যাল ভ্যালু নাই। এটা হলো তার খুবই একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। ম্যাট্রিক্স যখন হবে তখন তার কোনো নির্দিষ্ট মান থাকবে না। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে একটা ম্যাট্রিক্সকে আপনি যখন লিখবেন তখন সেখানে কিছু আরো জিনিস থাকবে। যেমন সেটা হলো, সেটা মাইনর বের করার একটা সুযোগ থাকবে, সেখানে কোফ্যাক্টর বের করার সুযোগ থাকবে। মাইনর এবং কোফ্যাক্টরের জিনিসটা সেটা আমরা পরে আবার নিয়ে আসবো। কোফ্যাক্টর যখন আমি নেব সেখানে অবশ্যই সাইনের কথা চিন্তা করতে হবে, আর মাইনর আমি যখন বা অনুরাশি বাংলায় নেব তখন সেখানে সাইনের ব্যাপারটা থাকবে না। আচ্ছা, সেই জিনিসটা নিয়ে আমরা পরে আবার দেখব, এবং এখানে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ এখন আমরা একটু ডিসকাস করব। তো ম্যাট্রিক্সের কিছু বেসিক যে জিনিসগুলো ছিল, কিভাবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করে, কিভাবে ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা ডিফাইন করে, সেই জিনিসগুলো আমরা শিখলাম। ম্যাট্রিক্সের কোনো সাংখ্যিক ভ্যালু নাই, এটা হলো ম্যাট্রিক্সের একটা ধর্ম। ম্যাট্রিক্সকে প্রকাশ করতে হলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা ম্যাট্রিক্সের আরেকটা ধর্ম। আর ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা ইনফাইনাইট হতে পারবে না, সেটা অবশ্যই একটা পয়েন্টে গিয়ে এন্ড হতে হবে। আচ্ছা, এই যে আমি এখানে আরেকটা জিনিস হলো অর্ডার, মনে করেন যে m ক্রস n, এটাকে m বাই n পড়তে হবে। যদি এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে সেটাকে পড়তে হবে m বাই n। এটা হলো ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার, হ্যাঁ, ডাইমেনশন অফ অর্ডার অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ এই m টা হলো আপনার রো আর পরেরটা হলো কলাম।
তারপরে আমি প্রত্যেকটা ম্যাট্রিক্সের এন্ট্রিজ গুলা কিভাবে নির্ণয় করে সেটা আমি দেখিয়েছি। আরেকটা জিনিস হলো ইম্পর্টেন্ট, একটা ম্যাট্রিক্সকে সবসময় ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল এ, অথবা এটা হতে পারে ক্যাপিটাল বি, অথবা হতে পারে ক্যাপিটাল সি। সবসময় একটা ম্যাট্রিক্সকে ক্যাপিটাল অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। আরেকটা জিনিস হলো ম্যাট্রিক্সের ভিতরে যে এন্ট্রি গুলা থাকবে বা কম্পোনেন্ট গুলা থাকবে সেগুলোকে সবসময় স্মল লেটার দিয়ে প্রকাশ করতে হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা আসি ম্যাট্রিক্সের প্রকারভেদ, যে ভেরিয়াস টাইপস অফ ম্যাট্রিসেস। ওকে, প্রথমে আসুন যেটা আসে স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, স্কয়ার ম্যাট্রিক্স হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার বলতে তো আমরা এরকম বুঝি, যেমন দৈর্ঘ্য প্রস্থ যখন সমান হবে একটা রেক্ট্যাঙ্গল অথবা একটা আপনার চতুর্ভুজ ক্ষেত্রে, তখন তাকে আমরা স্কয়ার বলি। সো এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ডেফিনেশনটা হবে যখন নাম্বার অফ কলামস অফ এ ম্যাট্রিক্স আর ইকুয়াল, ইফ দ্য নাম্বার অফ কলামস এন্ড রোজ অফ এ ম্যাট্রিক্স আর ইকুয়াল, দেন দিস ম্যাট্রিক্স ইজ কল্ড স্কয়ার ম্যাট্রিক্স। সো এখানে দেখেন একটা ফর এক্সাম্পল হিসেবে দিয়েছে, আর এই ডেফিনেশন আপনারা নিজের মতো করে লিখবেন। তিনটা রো আছে, তিনটা কলাম আছে, সো দিস ম্যাট্রিক্স ইজ স্কয়ার ম্যাট্রিক্স। এখান থেকে ডেফিনেশন নিজের মতো করে লিখবেন। ইফ দ্য নাম্বার অফ রোজ এন্ড দ্য নাম্বার অফ কলামস আর ইকুয়াল অফ এ ম্যাট্রিক্স আর ইকুয়াল, দেন দিস ম্যাট্রিক্স ইজ কল্ড স্কয়ার ম্যাট্রিক্স। ভেরি সিম্পল। এখানে আমাদের হয়ে গেল। তারপরে আসেন রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে রেক্টেঙ্গুলার বলতে বোঝাচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। নরমালি আমরা সেটা বুঝি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে নাম্বার অফ রো এন্ড কলাম আর নট ইকুয়াল। অর্থাৎ আপনার যদি এরকম হয়, নাম্বার অফ কলাম আছে এখানে দেখুন 4টা, নাম্বার অফ রোজ আছে 3টা। সো এটা দেখেন একটা রেক্টেঙ্গুলার শেপের মতো হয়ে গেল ম্যাট্রিক্সটা, তখন আমরা এটাকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর ডেফিনেশনটা দেখুন, ম্যাট্রিক্স হ্যাভিং আনইকুয়াল নাম্বার, অর্থাৎ রো এবং কলাম সংখ্যা ইকুয়াল হবে না, তখন সেটা হয়ে যাবে আপনার রেক্টেঙ্গুলার। সো ডেফিনেশন খুবই সিম্পল, কিন্তু এগুলো জানা দরকার। ওকে, আরেকটা, এই ম্যাট্রিক্সের ফর্মটা আবার এরকম হতে পারে, মনে করেন যে 1 2 3, সাপোজ এরকম। এখানে মনে করেন যে 4 5 6 এরকম হতে পারে। এরকম যখন হবে, এখানে দেখুন নাম্বার অফ রোজ আছে 3টা, নাম্বার অফ কলাম আছে 2টা। এটাও কিন্তু রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে। জাস্ট আপনার এটা পজিশন এবং তার প্যাটার্নের উপর ডিপেন্ড করবে, ইজ ইট রেক্টেঙ্গুলার অর নট। ওকে, এবার আসুন পরবর্তী ডেফিনেশনের মধ্যে আমরা যাই, সেটা হলো রো ম্যাট্রিক্স। ভেরি সিম্পল ডেফিনেশন, অর্থাৎ যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা রো থাকবে, একটা রো আছে কিন্তু কলাম সংখ্যা কত হবে, দিস ডাজন্ট ম্যাটার, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে রো ম্যাট্রিক্স বলবো। ভেরি সিম্পল ডেফিনেশন, কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমাকে জানা দরকার। এ ম্যাট্রিক্স হ্যাভিং only one row is called the raw matrix. For example, b is equal to a1 and a1 to dot dot dot. এখানে আপনি you can choose any different numbers, then it will be a raw matrix. And what is column matrix? A column matrix having a single column, অর্থাৎ if a matrix have only one column, then this matrix is column matrix. This is an example, a1 and a1 to a1 3. So you can choose any number instead of a1 and a1 to a1 3. You can choose 1 2 3. Very simple way that you can choose 1 2 3. This will be another example of column matrix. আচ্ছা, তারপরে হলো ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স, এটা দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হবে যদি প্রত্যেকটা এন্ট্রি বা কলামের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা ইকুয়াল কম্পোনেন্ট যদি ইকুয়াল হয়, ইফ হ্যাভস অফ দ্য সেম অর্ডার এন্ড ইচ এলিমেন্ট ওয়ান অফ ওয়ান ইজ ইকুয়াল। অর্থাৎ এই ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো থাকবে, এখানে দেখুন এখানে 0 আছে, এখানে 0 আছে, অর্থাৎ রো এবং কলাম সংখ্যা ইকুয়াল হবে এবং প্রত্যেকটা এলিমেন্টও ইকুয়াল হবে, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। খুবই সিম্পল ডেফিনেশন, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। তারপর আছে নাল এন্ড জিরো ম্যাট্রিক্স। আচ্ছা, জিরো ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জিরো হবে। ইফ ইচ এলিমেন্ট অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু জিরো অর void, then this matrix is called void matrix অথবা জিরো ম্যাট্রিক্স। এটাকে void ও অনেক সময় বলা হয়, ঠিক আছে, VOID, void, ঠিক আছে। এই ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল ও বা জিরো দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু প্রত্যেকটা ম্যাট্রিক্স আপনার কম্পোনেন্ট এখানে শূন্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, জিরো ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স যখন থাকবে, তখন এই জিরোগুলো থাকবে না, আপনাকে শুধুমাত্র এই জিরো চিহ্নটা দেওয়া থাকবে, ক্যাপিটাল ও। তখন আপনাকে বুঝতে হবে এই ক্যাপিটাল ও দ্বারা আসলে আমি বোঝাতে চাচ্ছি দিস ইজ এ জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আসুন আরো কিছু ডেফিনেশন আছে, এগুলো একদম সিম্পল এবং বেসিক ডেফিনেশন, যেগুলো আমাকে অবশ্যই জানতেই হবে, জানা ছাড়া কোনো উপায় নেই। নয়তো আপনি গিয়ে বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো আপনাকে একত্রে। আর কেউ যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করবেন। এরপর আসুন ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হলো কি,
যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা ডায়াগোনালের এলিমেন্টগুলো থাকবে, বাদ বাকি কম্পোনেন্টগুলা জিরো হবে। তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। আচ্ছা দেখুন, এখানে ডায়াগোনাল এলিমেন্ট বলছে। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আমরা দেখি। এই যে এটা হলো তার ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনালের কম্পোনেন্ট ছাড়া বাদ বাকি যে এলিমেন্টগুলো আছে তারা সবাই শূন্য, তখন আমরা সেটাকে বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে দেখুন, এখানে 1 লিখতে পারছি না কেন, 1 তারপরে আমি দিলাম এখানে শূন্য, লেখা করতেছে না, এখানে দিলাম শূন্য, এখানে শূন্য, এটা কিন্তু শূন্য, যদি এখানে দেখা যাচ্ছে না, এখানে 1, অথবা এখানে আমি 5 দিলাম, এখানে আমি 5 দিলাম, এখানে আমি আবার শূন্য দিলাম, তারপর এখানে আমি শূন্য দিলাম, এখানে আমি শূন্য দিলাম, এখানে আমি মনে করেন 7 দিলাম। সো এখন দেখুন আমি একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখলাম। এই ম্যাট্রিক্সের এই যে এই কম্পোনেন্টগুলো আপনি এই যে এই কর্ণ বরাবর দেখতে পাচ্ছেন, এটাকে ডায়াগোনাল বলে, এবং এই কর্ণটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, কারণ এই কর্ণটা হলো সবচেয়ে বড় কর্ণ এই ম্যাট্রিক্সের মধ্যে, এই জন্য এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলে। প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো যদি নন জিরো হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এন্ড আদার কম্পোনেন্টস মাস্ট বি ইকুয়াল টু জিরো। আদার কম্পোনেন্টস মানে কি, except principal diagonal other components are zero, অর্থাৎ এই বাম পাশে উপর নিচে যে কম্পোনেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এই সবগুলো যদি শূন্য হয় এবং প্রিন্সিপাল ডায়াগোনাল কম্পোনেন্টস যদি আপনার নন জিরো হয়, then this matrix is called diagonal matrix। ঠিক আছে, এখন এই ডায়াগোনালের সবগুলো এলিমেন্ট আপনি যদি যোগ করেন 1 যোগ 5 যোগ 7, সেটাকে বলা হবে ম্যাট্রিক্সের ট্রেস অফ এ ম্যাট্রিক্স। অর্থাৎ আপনি কম্পোনেন্ট সবগুলো যদি যোগ করেন প্রিন্সিপাল ডায়াগোনালের, সেই ম্যাট্রিক্সের ট্রেস আপনি বের করতে পারবেন। What is the application of trace? By using trace, you can determine the order of a matrix, and you can also find the eigenvalues and eigenvectors. When you will find the eigenvalues and eigenvectors, then the trace is very important for your calculations. ওকে, তারপরে আসুন, এটা দরকার নেই, স্কেলার ম্যাট্রিক্স আমরা পড়বো না। ইউনিট ম্যাট্রিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা আপনাকে জানতেই হবে, এটা জানা ছাড়া কোনো উপায় নেই। আমরা একটু দেখুন, আমরা যদি ইউনিট ম্যাট্রিক্সের ডেফিনেশনটা যদি আমরা একটু এখানে দেখি, এবং এটা আপনাকে ভালো করে জানতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স, সো ইউনিট ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে ফার্স্ট কন্ডিশন হলো সেটা মাস্ট বি এ স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। সো except square matrix you cannot define unit matrix or identity matrix. So a square matrix is defined by ij মানে I and j not equal, are not equal same, and other components are 1, অর্থাৎ aij is equal to 1 for I is equal to j. If I and j are equal, that is the number of rows and column are equal, then this component are 1, and if the number of rows and columns are not equal for a complementary entries, then this element will be 0. That is, we can define this matrix as suppose মনে করেন যে এই পজিশনের মধ্যে এটা এক নাম্বার রোতে আছে, এক নাম্বার কলাম আছে, তাহলে এখানে দেখুন এই এলিমেন্টের জন্য রো এবং কলাম সংখ্যা সেম হয়ে গেল। এই এলিমেন্টের জন্য এটা নাম্বার অফ রো 1, নাম্বার অফ কলাম 2, so row and column are not equal, so I not equal to j, and I is the row and j is the column, so these are not equal. That's why the value of this value of this number is 0, and the value of the position of this also 0, because this is situated in the first row and third column, and a position যে নাম্বারটা আছে এটা হলো second row second column, and here again the number of rows and columns are equal, that's why the value of this component is 1, and similarly the position of this entry is 1, because the number of rows and column are equal, that is 3 and 3, and the notation or notation of the identity matrix is I3. Simply it can be written as I, and যখনই আপনি দেখবেন when you will see the letter capital I, then you should be notified that this is the identity matrix। অর্থাৎ যখনই আপনি I দেখবেন, ক্যাপিটাল I দেখতে পাবেন, সেখানেই আপনাকে মনে করতে হবে যে I এর মধ্যে এই জিনিসটা আছে। ঠিক আছে, এটা আপনাকে মেমোরাইজ করতে হবে। আচ্ছা, আমি একটু দেখুন, আমি এখানে একটু যদি দেখাই, ওকে, এখানে আমি দেখুন, আমি যদি এটা লিখি ক্যাপিটাল I,
ক্যাপিটাল আই, তখন আপনাকে ধরে নিতে হবে এই ক্যাপিটাল আই মানে আমি বোঝাতে চাচ্ছি 1 0 0 0 1 0, তারপরে আছে 0 0 1। এই জিনিসটা কিন্তু ক্যাপিটাল আই যখনই আমি বলবো তখন আপনাকে এটা নিজ থেকে লিখতে হবে, এটা কিন্তু দেওয়া থাকবে না। সো আপনাকে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 1, বাদ বাকি এলিমেন্টগুলো 0, সেটা আপনাকে মেমোরাইজ করতে হবে, শুধুমাত্র আই দেওয়া থাকবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আসুন আরো কিছু জিনিস আপনাকে আরো জানতে হবে। আজকে আমি ডেফিনেশন গুলাই শেষ করব মেইনলি। আবার কি এটা আসলো কেন? ওকে, তাহলে এখানে আরো একটা জিনিস খেয়াল করার মতো আছে যে নাম্বার অফ কলাম কিন্তু আনইকুয়াল হবে না। 0 1 1, এখানে মনে করেন 0 আছে, এখানে 0 আছে। আমি আবার ওখানে যাই, লিখতে অসুবিধা হচ্ছে। আপনি মনে করুন একটা ম্যাট্রিক্স আছে এরকম, সাপোজ 1 0 0, তারপর আছে 0 1 0, তারপরে আছে মনে করেন যে 0 0 0। এটা কিন্তু আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না, কারণ কি এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কিন্তু 1 নেই, এখানে 0 আছে, দ্যাটস ওয়াই এটা আইডেন্টিটি হবে না। আরেকটা ম্যাট্রিক্স যদি এরকম হয় 2 0 0 0 2 0 0 0 2, এটাও কিন্তু আইডেন্টিটি হবে না, কারণ হলো কি এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কিন্তু 1 নেই। 1 যদি না থাকে, দিস ক্যানট বি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তখন এই 1 ব্যতীত যদি অন্য কোনো নাম্বার থাকে তখন এটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্সটা উপরে ছিল, সেটা আমরা স্কিপ করে গিয়েছি, এটা পড়ার তেমন কোনো দরকার হয় না। সো আপনাকে জানতে হবে যে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলো 1 কি না। যদি 1 থাকে তাহলে আপনার সেটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর 1 যদি না থাকে তখন আমরা এটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স না। এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। আরো একটা জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার করে নেই, সেটা হলো এখানে দেখুন আমি যখন লিখলাম 1 0 0 0 1 0, তারপরে লিখলাম 0 0 1, আরেকটা জিনিস আমি যদি এরকম করে লিখি 1 0 0 1 0 1, এটা কি আমার আইডেন্টিটি হবে? এটাও হবে না। আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের আরেকটা কন্ডিশন ছিল যে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম মাস্ট বি ইকুয়াল। That is the first condition was that the matrix should be square matrix. Okay, this is the square matrix because the number of row and column are not equal, and the number of rows is 2 and the column is 3. So this is rectangular matrix and it cannot be a rectangular, it cannot be an identity matrix. So এখানে কন্ডিশনস গুলো আপনাকে ভালো করে জানতে হবে যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে তাকে অবশ্যই সেটাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। যদি সেটা রেক্টেঙ্গুলার আর আদার টাইপস অফ ম্যাট্রিক্স হয় সেটা কখনোই আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে না। আরেকটা জিনিস হলো শুধুমাত্র আই যখন একটা চিহ্ন আপনি অথবা একটা নোটেশন আপনি যখন দেখতে পাবেন সেই ম্যাট্রিক্সটা হয়ে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং সেটা অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্রেইন থেকে এই ভ্যালুগুলা ইনপুট দিতে হবে সেই আয়ের জায়গার মধ্যে 0 1 0 0 0 1 0 0 1, এই ভ্যালুগুলা কিন্তু দেওয়া থাকবে না, এগুলো আপনার মেমোরি থেকে লিখতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা আমি জিনিস আপনাদেরকে পড়িয়েছি, সেটা ছিল দ্যাট ইজ জিরো ম্যাট্রিক্স আর নাল ম্যাট্রিক্স। তো জিরো ম্যাট্রিক্স ও নাল ম্যাট্রিক্স যখন থাকবে তখন তার প্রত্যেকটা কম্পোনেন্ট 0 0 0 0 হবে। এই জিনিসটাও আপনাকে মেমোরাইজ রাখতে হবে। শুধু জিরো আপনি যেখানে দেখবেন ক্যাপিটাল জিরো, সেখানে মনে রাখতে হবে সেটা দিস ইজ নট জিরো, দিস ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন অফ এ জিরো ম্যাট্রিক্স or null matrix or void matrix. So you should memorize these kinds of things for your betterment of your examinations or your betterment of your courses. ওকে, এবার আসেন যে আপনার আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখাবো, সেটা হলো আবার কি দেখাবো ভুলে গেলাম। হ্যাঁ, ওকে, আপার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা আমি ওখান থেকে দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। আপার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার এখানে একে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন। ওকে, কেউ যদি না বুঝতে পারেন আমাকে একটু কাইন্ডলি বলবেন, হ্যাঁ,
যে আমি বুঝতে পারতেছি না স্যার, এই জিনিসটা আবার একটু বলেন, তাহলে আমরা এটা আবারও রিপিট করার চেষ্টা করব। আর এখানে যেহেতু ভেরি সিম্পল টাইপ ডেফিনেশন, সো এখানে না বোঝার আসলে কিছু নেই। ভিডিওটা আপনাদেরকে আমি দিয়ে দিব, সেটা দেখেও আপনারা আবার যখন যেখানে সমস্যা থাকবে সেটা আপনারা আবার মেকআপ করে নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন পরে জয়েন করেন যে আমি জয়েন করতে পারি নাই, আমি ঠিক সময়ে ক্লাস করতে পারি নাই, আমি এখানে স্কিপ করেছি, তার অবশ্যই উচিত হবে ভিডিওটা দেখা। আর কখনোই আপনাদেরকে আমি সাজেস্ট করবো না যে ভিডিওটাই আপনারা দেখে শিখুন। আমার মেইন সাজেশন হবে যে আপনারা ক্লাস করুন। ভিডিও ইজ দ্য ম্যান্ডেটরি ফর ইউর ওয়াচিং আর ফর ইউর প্রিপারেশন অফ ইউর কোর্স ম্যাটেরিয়ালস অর ইউর কোর্স। আমার সাজেশন হবে যে আপনারা আমার ক্লাস অ্যাক্টিভলি করবেন। আর ভিডিওটা হলো আপনার দুর্দিনের সাথী, যে যখন আপনার মনে করেন যে ব্রডব্যান্ড কানেকশন পাচ্ছেন না, আপনি ইন্টারনেটের কারণে ডিস্টারবেন্সের কারণে আপনি ক্লাস করতে পারতেছেন না, ক্লাসে জয়েন করছেন কিংবা আপনি অন্য কোনো কারণে বের হয়ে যেতে হয়েছে, তখন আপনি ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা আসলে কখনোই আপনার মানে আমি সাজেস্ট করব না, কারণ ভিডিওর উপর যখন আপনি রিলায়েবল থাকবেন, রিলায়েন্সটা যখন আপনার ভিডিওর উপর থাকবে, তখন আপনার ক্লাস করতে মন চাইবে, আমি ভিডিওটাই দেখবো। আর ক্লাস না করলে হবে কি, আপনার মধ্যে কতগুলো জিনিসের মানে ডিফিসিয়েন্সি হবে। নাম্বার অফ ওয়ান রিজনস হবে, নাম্বার ওয়ান আপনার সমস্যা হবে যে আপনার কোর্সের মধ্যে বিভিন্ন জিনিস আপনার যখন প্রশ্ন উদয় হবে সেটা আপনি টিচারকে আস্ক করতে পারবেন না। আর যদি আপনি মনের মধ্যে কোনো একটা প্রশ্ন উদয় হলো যেটা আমি আসলে জিনিসটা স্যার যেভাবে বুঝাচ্ছে এটা আমার ধরতে পারছেন না, তখন টিচার আপনাকে অন্য অ্যাপ্রোচে বোঝানোর চেষ্টা করবে, আমি সেভাবে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই আপনাকে ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। নাম্বার টু হলো যে আপনার যদি ক্লাসে জয়েন না করেন যে আমি শুধু ভিডিও দেখবো, আমি স্যারের ক্লাস করবো না, তাহলে আপনি 10 মার্কস কিন্তু থাকবে আপনার participation of your classes. So very very important for your growth grade in your course. 10 নম্বর অবশ্যই আপনাকে দুটা গ্রেড আপনাকে চেঞ্জ করে দিতে পারে। সো আমার সাজেশন থাকবে আপনাকে অবশ্যই ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, ক্লাস করবেন। আর আপনাদের সাথে যেহেতু ফিজিক্যালি দেখা হচ্ছে না, আশা করি আপনাদের ইউনিভার্সিটি যখন খোলা হবে তখন আপনাদের সাথে আমার দেখা হবে, বিভিন্ন কাজে আমার সাথে আসতে হতে পারে, দেখা হতে পারে, তখন আপনাদের সাথে আমাদের দেখা হবে। আচ্ছা, আমরা একটু শুরু করি, দেখি যে ওখানে দেখছিলাম যে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, তারপরে আরেকটা জিনিস ছিল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো জিনিসটা আমরা এখানে একটু যদি লিখি, আমরা যদি এরকম করে লিখি 0 1 0 এরকম থাকলো, তারপরে এখানে 0 2 0 এরকম থাকলো, তারপরে মনে করেন যে 0 0 এখানেও ধরে নিলাম 2। এখানে যে একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, দেখুন এই ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে। কিরকম? উপরে দেখুন একটা ম্যাট্রিক্সের এই যে এটা হলো প্রিন্সিপাল ডায়াগোনাল, তারপর হলো দেখুন আমি যদি এখানে এইখানে দেখুন এই যে তিনটা শূন্য আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটা শূন্য যদি আমি যোগ করি তাহলে দেখুন এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো হচ্ছে। ট্রায়াঙ্গেলটা কিরকম? এরকম। সবাই একটু খেয়াল করে দেখুন, উপরেরটা হচ্ছে এরকম, আর নিচের এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আমি একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি এরকম। তাহলে ট্রায়াঙ্গেলটা দেখুন এরকম হয়ে যাচ্ছে, দুইটা ট্রায়াঙ্গেল আমি পাচ্ছি। তাহলে এই যে উপরের যে শূন্য যে এলিমেন্ট গুলো থাকবে, এই এলিমেন্ট গুলো অ্যানালাইসিস করে এই ম্যাট্রিক্সটাকে আমরা দুইটা ভাগে অথবা দুইটা নামে আমরা সেটাকে বলতে পারবো। দুইটা প্রপার্টিজ কখনোই একসাথে থাকবে না, থাকবে অনেক সময় যখন আমরা এই ম্যাট্রিক্সকে আমরা এচেলন ফর্মে ট্রান্সফর্ম করব, তখন এটা আপার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার এই দুটো ফর্মের যে কোনো একটা ফর্মে নিতে পারবো। অথবা একটা ম্যাট্রিক্সে আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্সে কনভার্ট করার চেষ্টা করব, তখন আমাদের একটা অগমেন্টেড ম্যাট্রিক্সের মধ্যে এই জিনিসটা আমাদের দরকার হবে, যে আপার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের দরকার হবে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখুন উপরে যে তিনটা কম্পোনেন্ট, এখানে একটা 0 ছিল, এখানে একটা 0 ছিল, এখানে একটা 0 ছিল। সো এই ম্যাট্রিক্সটা এখানে যে আমার যে ট্রায়াঙ্গেলটা হলো, এটা ছিল তার অতিভুজ। তাহলে অতিভুজটা দেখুন নিচের দিকে আছে, এই জন্য আমরা এটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে উপরেরটাকে আমি বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা জিনিস দেখুন, এই যে হাইপোটিউনুস আর দা অতিভুজ উপরের দিকে আছে, এই জন্য আমরা এটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো ডেফিনিশন গুলো এখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন এর মধ্যে যদি চলে যাই, শীটের মধ্যে যদি যাই, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে দেখুন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা। এই যে দেখুন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই যে দেখুন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো যে এইটা।
যে এই নিচের যে কম্পোনেন্ট সবগুলো যদি জিরো হয় কোনো একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল, যেটা আপনি যে এখানে দেখতে পাচ্ছেন, প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের সবগুলা এলিমেন্ট যদি জিরো হয় তখন আমরা এটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই টোটাল ম্যাট্রিক্সের নাম হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে কন্ডিশনটা কি? প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সবাই জিরো হতে হবে। ইফ দ্য কম্পোনেন্টস বিলো দ্য প্রিন্সিপাল ডায়াগোনালস আর জিরো, ইফ অল দ্য কম্পোনেন্টস বিলো দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল আর জিরো, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে সবগুলা কম্পোনেন্ট যদি জিরো হয় তখন আমরা এটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সো ডেফিনিশন আমরা এভাবে দিয়ে দেবো। আর এগুলো যদি জিরো হয় তখন কিন্তু এটাকে আপনার ভিন্নভাবে ডিফাইন করতে হবে। তারপর হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কি সেটা আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হলো ইফ অল দ্য কম্পোনেন্টস upper of the principal diagonal are zero, if all the component upper of the principal diagonal, এটা হলো প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে, আপার সাইড অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে যতগুলো কম্পোনেন্ট আছে সবাই যদি জিরো হয়, দেন দিস ম্যাট্রিক্স ইজ কল্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার কেন বলছে? কারণ হলো আমার হাইপোটেনিউজ যেটা নিচের দিকে আছে, আমরা যদি এভাবে কল্পনা করি তাহলে আমরা এটা হয়তো বলতে পারবো। আর এই প্রিন্সিপাল ডায়াগোনালের আপ সাইডে আমার যে কম্পোনেন্ট আছে সবগুলা জিরো আছে, কিন্তু আমার এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আসলে তার পজিশনটা হলো যে এরকম, দ্যাটস ওয়াই আমি এটা বলতেছি, ঠিক আছে। আর এখানে আরেকটা কন্ডিশন হলো অবশ্যই এই ম্যাট্রিক্সটা আপনাকে স্কয়ার হতে হবে, আদারওয়াইজ ইট ক্যানট বি লোয়ার ট্রায়াঙ্গুলার, নেইদার ইট ক্যান বি আপার ট্রায়াঙ্গুলার। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি তারপরে নিচের দিকে যাই। নেগেটিভ সেগেটিভের দরকার নাই, এরপরে আমরা এই হরিজন্টাল ম্যাট্রিক্সেরও দরকার নাই। এরপরে আরো থাকবে ইনভার্স ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স হলো কি? সাব ম্যাট্রিক্স অনেক সময় এটা দরকার হয় যে সাব ম্যাট্রিক্সটা কি। If we delete any number of rows or any number of columns from a given matrix, then the remaining matrix is called the submatrix of that original matrix. অর্থাৎ একটা এই অরিজিনাল ম্যাট্রিক্স আছে, এই অরিজিনাল ম্যাট্রিক্সে যে এটা আছে, এই ম্যাট্রিক্সের আমি মনে করুন যে আমার ইচ্ছা মতো কতগুলা রো এবং কলাম আমি যদি ডিলিট করে দিই, এখান থেকে যদি বাদ দিয়ে দিই, তখন এখানে দেখুন মনে করুন এটা যে ম্যাট্রিক্সটার এখানে মানে উৎপন্ন হবে সেই ম্যাট্রিক্সটাকে ওই অরিজিনাল এই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স বলা হবে। তাহলে এখানে দেখুন 1 2, এই যে 1 2, এই 1 2 রইলো, 4 and রইলো, 3 4 রইলো, অর্থাৎ এক নাম্বার রো এবং এক নাম্বার কলাম কি করছে ওরা ডিলিট করে দিয়েছে। ইফ উই ডিলিট ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম, দেন দ্য নিউ জেনারেটেড ম্যাট্রিক্স ইজ কল্ড দ্য সাবম্যাট্রিক্স অফ দিস গিভেন ম্যাট্রিক্স। অর্থাৎ এক নাম্বার রো এক নাম্বার কলাম ম্যাট্রিক্স, এক নাম্বার রো ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম ওরা ডিলিট করছে, তারপর আমার এই ম্যাট্রিক্সে উৎপন্ন হয়েছে, এটা হয়ে গেল আমার সাব ম্যাট্রিক্স অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। তাহলে সাব ম্যাট্রিক্স কতগুলো হবে সেটা কিন্তু একটা আপনার ফর্মুলাও আছে, অর্থাৎ আপনার দিয়ে বের করে যেন বলে পারমুটেশনের কম্বিনেশন দিয়ে রেখে আমরা বের করি। তারপরে আমরা আরো কিছু প্রপার্টিসে যাই। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটা আবার ইম্পর্টেন্ট জিনিস। ট্রান্সপোজ মানে হলো কি আপনার ট্রান্সপোজড করা, মানে কি রো কলামকে ইন্টারচেঞ্জ করা। ইন্টারচেঞ্জ মানে হলো এক নাম্বার রোকে এক নাম্বার কলাম বানানো, তখন যেটা হবে সেটাকে আমরা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলবো। আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখুন আমি একটা ম্যাট্রিক্স নিলাম এরকম 1 4 5 -1 2 3, তারপর মনে করেন যে 1 7 5, এরকম আমি একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এটাকে ডিনোট করলাম ক্যাপিটাল এ দ্বারা। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে এরকম। আমি এখানে সরাসরি একটা एग्जांपल দিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে সাধারণত এর উপরে একটা চিহ্ন দিয়ে ওরা প্রকাশ করে। এই চিহ্নটাকে স্মল টিও দেয় অনেক সময়, উপরে একটা অনেক সময় একটা একটা ড্যাশ সাইন দেয়, এরকম অনেক রাইটার একটা ড্যাশ সাইন দেয়, আবার অনেক রাইটারে উপরে একটা ক্যাপিটাল টি দিয়ে দেয়। ক্যাপিটাল টি যখন দিয়ে দিবে তখন এটা হয়ে যাবে একটা এই অরিজিনাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এন্ড হাউ ক্যান উই ডিটারমাইন দিস কাইন্ডস অফ ট্রান্সপোজ ম্যাট্রিক্স? ভেরি সিম্পল, just interchange just interchange the rows and columns. অর্থাৎ এক নাম্বার যে রো আছে এটাকে এক নাম্বার কলাম বানান, আর এক নাম্বার কলাম যেটা আছে এটাকে এক নাম্বার রো বানান। তাহলে দেখুন এক নাম্বার রো আছে এখানে এই যে এইটা 1 -1 1 1 -1 and 1,
সরি এখানে 1 হবে, হ্যাঁ 1 মাইনাস 1, তাহলে এক নাম্বার রো যেহেতু এক নাম্বার কলামে চলে আসলো, তাহলে এক নাম্বার কলাম অবশ্যই এক নাম্বার রোতে চলে যাবে। তাহলে এক নাম্বার কলাম ছিল 1 4 5, তাহলে 1 4 5, আমার এটা ইন্টারচেঞ্জ হয়ে গেল। এবার আসুন দেখুন যে দুই নাম্বার রো দুই নাম্বার কলাম হয়ে যাবে, আর দুই নাম্বার কলাম দুই নাম্বার রো হয়ে যাবে। তাহলে কি হলো দেখুন 4 2 7, তাহলে 4 এখানে চলে গেল 4 2 7, আর এখানে দুই নাম্বার রোটা দুই নাম্বার কলাম হয়ে গেল, আর দুই নাম্বার কলামটা হয়ে যাবে দুই নাম্বার রো। তাহলে 1 2 3 হয়ে যাবে দুই নাম্বার রো। তাহলে 1 মাইনাস 1 2 3, মাইনাস 1 2 3টা এখানে চলে যাবে। আচ্ছা, তারপর দেখুন এক নাম্বার তিন নাম্বার রো হয়ে যাবে তিন নাম্বার কলাম, যে তিন নাম্বার রো হয়ে গেল তিন নাম্বার কলাম। তাহলে এই 1 5 7, এটা 7 1 7 5, তাহলে 5টা এখানেই থাকবে। দেখুন তো বুঝতে পেরেছেন কিনা সবাই? তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা আমার কি হয়ে গেল, রো এবং কলাম সবগুলো দ্বারা ট্রান্সপোজ হয়ে গেল। অর্থাৎ ট্রান্সপোজ করার ফলে আমি যে নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম, দিস ইজ দ্য ট্রান্সপোজ অফ দ্য অরিজিনাল ম্যাট্রিক্স। তাহলে এটাকে অনেক সময় এই নোটেশন দিয়ে প্রকাশ করে, অনেক সময় এই নোটেশন দিয়ে প্রকাশ করে, অনেক সময় এই নোটেশন দিয়ে প্রকাশ করে। সো ভেরি সিম্পল, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো যখন আমরা কোনো ম্যাট্রিক্সের আপনার রো এবং কলামকে ইন্টারচেঞ্জ করব, নতুন যে ম্যাট্রিক্সটা আমি পাবো সেটাকে আমি বলবো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ওকে, তারপরে আসুন পরবর্তীতে ডেফিনিশনে যদি আমি যাই, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশনটা আমি যদি এখানে দেই, তাহলে এখানে আমি দেখাচ্ছি সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশনের দরকার। আমি যে যে ডেফিনিশনগুলো পড়াচ্ছি এগুলো আপনারা বাসায় বসে দেখবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের করতে সুবিধা কোপ আপ করতে পারবেন না আমার যে ক্লাসে। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক, হ্যাঁ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্সটা হলো যখন একটা ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ করবেন, ট্রান্সপোজ করার ফলে যে নতুন যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে সেই ম্যাট্রিক্স এবং অরিজিনাল যে ম্যাট্রিক্স, দুই ম্যাট্রিক্স সেম একই রকম থাকবে। অর্থাৎ ট্রান্সপোজ করার ফলে ম্যাট্রিক্সের মধ্যে কোনো পরিবর্তন হবে না। যখন যদি এরকম কোনো ধরনের ম্যাট্রিক্স আপনি পান, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ভেরি সিম্পল, আমি একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখাচ্ছি। সাপোজ a is equals to, আমি এখানে দেখাচ্ছি, এটা জিওমেট্রিতে আপনারা পড়বেন অথবা পড়ে আসছেন, এ এইচ জি, এ এইচ জি আমি এখানে লিখবো। তারপরে এখানে হলো বি, এখানে দেব সি, এখানে দেব এফ, এখানে দেব এফ। অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আপনারা যেটা পড়েছেন থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি অথবা টু ডাইমেনশনাল জিওমেট্রিতে, যেখানেই পড়াক না কেন সেখানে আপনারা ডেল্টার ভ্যালু বের করেছেন, এ বি সি মাইনাস টু এফ জি এস প্লাস মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার প্লাস সি জি স্কোয়ার। এই জিনিসটা যেটা পড়েছেন জেনারেল ইকুয়েশন টু ডাইমেনশনাল জিওমেট্রিতে অথবা থ্রি ডাইমেনশনাল জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এফ জি এইচ প্লাস টু এফ জি এইচ প্লাস টু জি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, সেখানে যে কোফিশিয়েন্ট গুলো ছিল ওগুলো দিয়ে একটা ডেল্টার ভ্যালু বের করতে হতো। যে ডেল্টার ভ্যালু যদি 0 আসতো তখন এটাকে এটা দ্বারা হচ্ছিল যে এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করতো, আর যদি 0 না আসতো, নন 0 আসতো, তখন এটাকে টেস্ট ছিল। সো ওই জিনিসের কোফিশিয়েন্ট গুলো দিয়ে আমরা এখানে একটা ম্যাট্রিক্স বানালাম। এই ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করি তাহলে তার চরিত্রটা কি হবে দেখুন। আমি এটা ট্রান্সপোজ করে নিচ্ছি। আমি যদি এখানে নেই এ টি, তাহলে দেখুন আমি এক নাম্বার যে রোটা আছে এই এক নাম্বার রোটাকে আমি এক নাম্বার কলাম বানাবো। তাহলে এক নাম্বার কলাম হলো এ এইচ জি। আচ্ছা, এবার দেখুন এই এক নাম্বার রো কে কলাম বানিয়ে দিলাম। এবার এক নাম্বার কলামকে আপনি এক নাম্বার রো বানান, তাহলে এ এইচ জি। তারপরে দেখুন দুই নাম্বার যে কলাম আছে এটা দুই নাম্বার রো দুই নাম্বার রো আছে, এটা দুই নাম্বার কলাম বানাবো। তাহলে এইচ বি এফ, এইচ তো এখানে আছে, বি এফ। আর এই দুই নাম্বার কলাম যেটা আছে এটা দুই নাম্বার রো বানাবো। তাহলে দুই নাম্বার কলাম আছে এইচ বি এফ, তাহলে দেখুন এইচ বি এফটা এই এফটা এখানে চলে যাবে। ওকে, এবার দেখুন তিন নাম্বার রো আছে
জিএফসি, তাহলে এটা 3 নাম্বার রো আছে, 3 নাম্বার কলাম হয়ে যাবে, তাহলে জিএফসি হবে যে এখানে, আর দরকার নাই, আর এটাতে আপনার হয়ে গেল 2 নাম্বার কলাম ছিল জিএফসি, এই যে জিএফসি এখানে অটোমেটিক বসে গেল। তাহলে এখানে আমরা দেখুন এই ম্যাট্রিক্সে যা ছিল হুবহু এখানে কিন্তু হয়ে গেছে, কোনো ধরনের পরিবর্তন নাই। যেহেতু দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হয়ে গেল, given matrix and the transpose of the given matrix are equal, so this is the perfect example of the symmetric matrix. ওকে, এই যে সিমেট্রিক ম্যাট্রিক্সের এটা একটা প্রকৃষ্ট উদাহরণ, ঠিক আছে, যে a is equal to a to the power t। ওকে, আরো হয়তো কিছু ডেফিনেশনস আছে, সেটা হলো আপনার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি, তারপর হলো সেটা আমরা এখানে চলে যাই, কনজুগেটিভ ম্যাট্রিক্স দরকার নাই, হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমরা পড়বো না, আমরা চলে যাব পরবর্তী ডেফিনেশনের মধ্যে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এই ডেফিনেশনের মধ্যে আমরা যদি যাই, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হলো আপনি যখন কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করবেন অথবা গুণ করবেন, গুণ করার ফলে যদি ওই ম্যাট্রিক্সটাই আপনি পান, তখন আমি ওই ম্যাট্রিক্সটাকে বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আমি এখানে একটু যদি দেখাই, হোয়াইট বোর্ডের মধ্যে যদি দেখাই জিনিসটা আসলে কি, মনে করুন আপনার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সকে আপনি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করবেন, অর্থাৎ একে এ দিয়েই গুণ করবেন, তাহলে গুণ করার পরে এটা হয়ে যাওয়ার তো কথা এ স্কোয়ার, একে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে। এই এ স্কোয়ারের মান যেটা আসবে সেটা ঘুরে ফিরে আপনার যে ম্যাট্রিক্স গুলো সেই ম্যাট্রিক্সটা আসবে, অর্থাৎ আগের ম্যাট্রিক্সটা হবে, অর্থাৎ এটাকে একে এ দিয়ে গুণ করলে গিভেন ম্যাট্রিক্সটাই আপনি যদি পান, তখন এই যে এ ম্যাট্রিক্স এটা আপনার দেওয়া ছিল গিভেন ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে আমি বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ভেরি সিম্পল ডেফিনিশন, আপনারা এখান থেকেও পড়তে পারেন অথবা আপনারা এটা নিজে নিজেও মনে রাখতে পারেন। আচ্ছা, দেখুন এখানে একটা एग्जांपल ওরা দিয়েছে যে এই এ ম্যাট্রিক্সকে এ দিয়ে গুণ করলো, গুণ করার ফলে এই দুটাকে গুণ করার ফলে আবার সে ঘুরে ফিরে এই এ ম্যাট্রিক্সটাই এখানে যেটা দেওয়া ছিল ওইটাই পেয়েছে, এইজন্য আমরা এটাকে বলতেছি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তারপরে একটা আছে ইনভলিউটরি ম্যাট্রিক্স, নীল পটেনটাতে পরে আসছি। ইনভলিউটরি ম্যাট্রিক্স, ইনভলিউটরি ম্যাট্রিক্স কাকে বলে? ইনভলিউটরি ম্যাট্রিক্স হলো যখন ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করবেন, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আপনাকে দেওয়া থাকবে সেম ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করবেন, তখন তার রেজাল্ট যেটা আপনি পাবেন, অর্থাৎ আপনার একটা ম্যাট্রিক্স যদি হয় এ, এই এ কে যদি আপনি এ দিয়ে গুণ করেন, তখন রেজাল্ট যেটা আপনি পাবেন সেই রেজাল্টটা হয়ে যাবে আই, অর্থাৎ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। মানে কি 1 0 0 0 1 0 0 0 1 এরকম টাইপের যখন হয়ে যাবে, অর্থাৎ এ স্কয়ার, এটা সিম্পলি আমি যদি বলি এ স্কয়ার ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ এ কে এ দিয়ে গুণ করার ফলে আপনি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যান, তখন আমরা এটাকে বলবো ইনভলিউটরি ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ডেফিনেশনগুলো মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা ডেফিনেশনের মধ্যে কিন্তু অঙ্ক একটা করে লুকিয়ে আছে, আমি দেখাবো পরবর্তীতে আপনাদের এগুলা কেন মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আসুন আরেকটা ডেফিনেশন হলো, এটা দিয়ে আরেকটা অঙ্ক লুকিয়ে আছে, নীল পটেন্ট ম্যাট্রিক্স। নীল পটেন্ট হলো যখন একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল হবে শূন্য, অর্থাৎ সবগুলা কম্পোনেন্টের মান শূন্য হয়ে যাবে। যেমন আপনার জিরো ম্যাট্রিক্স পেয়েছেন, জিরো ম্যাট্রিক্স যদি পান সেই ম্যাট্রিক্সের আপনার আপনার সেটা হয়ে যাবে নীল পটেন্ট ম্যাট্রিক্স। আমি আবার এখানে একটু দেখাচ্ছি এবং এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দিয়ে আপনি গুণ করবেন, গুণ করার পরে আপনি যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা হবে এ স্কয়ার। এই এ স্কয়ার রেজাল্ট আপনি যেটা পাইলেন তার সবগুলা মান শূন্য, অর্থাৎ এটা হলো জিরো ম্যাট্রিক্স। সবগুলো মান যদি শূন্য হয়, তখন আমি এই যে ম্যাট্রিক্সটা আপনাকে দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সটাকে আমি বলবো নীল পটেন্ট ম্যাট্রিক্স। নীল পটেন্ট, নীল পটেন্ট, পটেন্ট। আর এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, আপনি দেখুন এ ম্যাট্রিক্সকে একবার গুণ করলে শূন্য হতে পারে, এ ম্যাট্রিক্সকে 3 বার গুণ করা লাগতে পারে, অর্থাৎ এ স্কয়ারকে যেটা রেজাল্ট আপনি পাইছেন এটাকে আবার এ দিয়ে গুণ করা লাগতে পারে, তখন এ স্কয়ারকে এ দিয়ে গুণ করলে তার রেজাল্ট হয়ে যাবে এ কিউব। তাহলে এ কিউব ইকুয়াল টু 0 হতে পারে, যে সব সময় একবার গুণ করলে 0 হবে, নট নেসেসারি। ইউ ক্যান বি asked to
multiply more than once for making a matrix or decide this matrix will be a nilpotent or not. So more than once আপনি দুইবার করতে হতে পারে, তিনবারও করতে হতে পারে, রেজাল্ট আপনি জিরো পাইতে হলে তিনবারও করা লাগতে পারে। তাহলে ব্যাপারটা হলো কি যে আপনি দেখুন এখানে একটা নাম্বার পেয়েছেন 2, আমি এখানে একটা নাম্বার পেয়েছি 3। সো আমি এটাকে যদি এরকম করে ডিফাইন করার চেষ্টা করি, b টু দ্য পাওয়ার k ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ a কে আমি b ধরলাম, b ম্যাট্রিক্স b এর উপর পাওয়ার k, কেটা হলো কি আমি এখানে গুণ করেছি কত, দুইবার গুণ করে আমি এখানে একটা ভ্যালু পাইলাম, এখানে এখানে দুইবার গুণ করে আমি একটা ভ্যালু পাইলাম k, 3, তার মানটা পেলাম 3। এই যে 3 বা 2 অথবা k, এটাকে ওই ম্যাট্রিক্সের এই যে বি ম্যাট্রিক্স অথবা এ ম্যাট্রিক্স আমি যেটা বলতেছি তার ইনডেক্স বলা হবে, এটাকে বলা হবে ইনডেক্স। তাহলে যখন আপনাকে নীলপটেন্ট প্রুফ করতে হবে তখন সেখানে আপনাকে ইনডেক্স বের করার কথা বলতে হতে পারে। তার মানে এখানে আপনি যে একটা ভ্যালু পাবেন স্কয়ার করে, সেই ভ্যালুটাকে আপনাকে লিখে দিতে হবে। আমি দেখাচ্ছি, এখানে ওরা দিয়েছে যে নীলপটেন্ট, এই যে নীলপটেন্ট, তাহলে b টু দ্য পাওয়ার k ইজ ইকুয়াল টু, ওরা জিরো ধরলো, b টু দ্য পাওয়ার k। সো এই যে k নাম্বারটা পজিটিভ নাম্বার, এই k কে ওরা বলতেছে ইনডেক্স, এখানে উঠে নাই যদিও কেটে গিয়েছে। আর এখানে দেখুন a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 পেয়েছে, তাহলে এই এই a ম্যাট্রিক্সের ইনডেক্স হবে 2, এই যে 2। ওকে, আরো একটা আছে সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা জানতে হবে, কারণ আমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স যখন আমরা বের করব তখন তার ডেফিনিশন অনুযায়ী এই জিনিসটা টেস্ট করে দেখতে হবে যে এটা আসলে সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার। আচ্ছা, আমি সেটা এটা দেখাচ্ছি আপনাদেরকে যে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার জিনিসটা আসলে কি। ওকে, রেড কালার নেই। মনে করুন একটা ম্যাট্রিক্স আছে a ইজ ইকুয়াল টু এরকম 1 2 3 0 5 7 1 1 3 1, মনে করেন একটা ম্যাট্রিক্স আছে এরকম। এখন সিঙ্গুলারটা হলো দুটা প্রপার্টিজের উপর ডিপেন্ড করবে, যে একটা ম্যাট্রিক্সের আমরা জানি তার কোনো নিউমেরিক্যাল ভ্যালু হয় না, কিন্তু আপনি যখন সিঙ্গুলারের ডেফিনেশন দিতে যাবেন তখন আপনাকে জিরো ডেফিনেশনটা দিতে হবে, যে এই ম্যাট্রিক্সের মান বের করতে হবে, তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। সো ডিটারমিনেন্টটা আমি পরে আপনাদেরকে আরেকটা, ওইটা টোটাল একটা অধ্যায় আছে, ওইটা আমি আপনাদেরকে পরে পড়াবো। তো এখানে সিম্পলি আপনাকে একটু জাস্ট একটা কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে। কন্ডিশনটা হলো যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু জিরো নাকি নন জিরো। যদি if the value of the determinant of matrix is 0, then this matrix is singular. If the determinant value of a matrix are not equal to 0, that is non-zero, then this matrix is called non-singular. So very simple, দেখুন এই ম্যাট্রিক্সের আমি ডিটারমিনেন্ট ভ্যালু বের করব, দেখাচ্ছি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি। দেখুন ডিটারমিনেন্ট ভ্যালু বের করব, তখন এই চিহ্নটা যেহেতু এখানে ডিটারমিনেন্ট সাইন দিচ্ছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা তখন ডিটারমিনেন্ট সাইনের মধ্যে চলে যাবে। 1 2 3 0 5 7, তারপর হলো 1 3 1, তারপর হলো দেখুন 1 3 1। এখন দেখুন এই যে এই ম্যাট্রিক্সের আমি মান বের করব, তাহলে 1 আমি এখানে নিলাম, নেওয়ার পরে এই 1 এর রো এবং কলাম বাদ, 5 কে 5 মাইনাস 3 সাথে 21, 5 মাইনাস 21। তারপর আমি এখানে যখন নিব প্লাস মাইনাস প্লাস মাইনাস 0 ইনটু 0 কলাম বাদ রো বাদ, তাহলে 2 কে 2 মাইনাস 9 2। এই জিনিসটা আমি আবার আপনাদেরকে আমি বুঝাবো, 2 minus 9, so don't worry if you cannot understand this kinds of operation. So আমি 1 নিচ্ছি, 1 এর কলাম বাদ রো বাদ, তাহলে সাথে করে 14 মাইনাস 15, 14 মাইনাস 15। এখানে দেখুন আমি যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে 21 থেকে 5 চলে যাবে, তাহলে এখানে ভ্যালু থাকবে আপনার কত থাকবে, 16 মাইনাস 16।
আর জিরো দিয়ে যদি আমি গুণ করতেছি তাহলে এখানে জিরো, এখানে আর জিরো থাকবে, এটা আর দেওয়ার দরকার নাই, না দিলেও চলবে। আর 14 থেকে -15 গেলে -1 থাকবে। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে -17। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হইল -17। তাহলে দেখুন এর মান কিন্তু শূন্য হয় নাই, নট ইকুয়াল টু জিরো। তাহলে কোনো ম্যাট্রিক্সের মান যদি ডিটারমিনেন্ট ভ্যালু যদি শূন্য না হয়, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো নন সিঙ্গুলার, নন জিরো নন সিঙ্গুলার। এই ম্যাট্রিক্সটা হলো নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার। আর কোনো মতে যদি এই মানটা -17 না হয়ে যদি মনে করুন এর মান ইকুয়াল টু জিরো হয়ে গেল, যদি জিরো হয়ে যায় তখন আমরা এটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমি এই টোটাল ক্যালকুলেশন, এই যে এখানে আমি ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশন আপনাদেরকে আবারও দেখাবো। অর্থাৎ এটা নিয়ে আমাদের টোটাল অঙ্কই আছে আলাদা করে। সো যদি না বুঝতে পারেন আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে নন সিঙ্গুলার এবং সিঙ্গুলার জিনিসটা আশা করি বুঝাতে পেরেছি, যে কোন টাইপের ম্যাট্রিক্সকে আমরা নন সিঙ্গুলার বলবো, কোন টাইপের ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার বলবো। ভেরি সিম্পলি আমি যদি বলি ইন ওয়ান ওয়ার্ডস, ইফ দ্য ভ্যালু অফ ম্যাট্রিক্স যদি নন জিরো, then this matrix is non singular. If the value of the determinant of a matrix are zero, then this given matrix is called singular. আচ্ছা, এবার আসুন, আরো হয়তো দু একটা ডেফিনেশন থাকতে পারে, আর তেমন কিছু দরকার নেই। আমরা কিছু অপারেশন এবং অঙ্কের মধ্যে চলে যাব। অর্থোগোনাল করার দরকার নাই এখানে, এটা দরকার নেই, ইউনিটারি ম্যাট্রিক্সও দরকার নেই, এগুলোরও দরকার নেই। আচ্ছা, আমরা জাস্ট হয়তো কিছু ক্যালকুলেশনে চলে যাব। যে ভেরি সিম্পল, এখানে যোগ বিয়োগ আছে, কিভাবে যোগ বিয়োগটা করব সেটা আমরা একটু দেখাবো আপনাদেরকে। দেখালেই এগুলো জিনিসগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। এটা আমি আপনাদেরকে একটু করানোর চেষ্টা করি। প্রোডাক্টটা আমি আগামী ক্লাসে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করব, যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অর্থাৎ ম্যাট্রিক্সের গুণনটা আসলে কিভাবে করতে হবে, এই জিনিসটা আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো। আজকে আমরা যেটা করব, ম্যাট্রিক্সের যোগ করব, তারপর হলো যে ম্যাট্রিক্সের যোগ কেমনে করে, ম্যাট্রিক্সের বিয়োগ কেমনে করে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন আমি একটু এই এই ভ্যালুগুলো দিয়ে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাদেরকে যোগ করতে হবে, এবং এই যে জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিব, তারপর আপনারা এখানে এই এই অঙ্কগুলো আপনারা নিজেরা করবেন। আমি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দেব, অর্থাৎ আমি একটা এক্সাম্পল দেখালে তারপর আপনারা এই মানগুলো বের করবেন, যে যোগ কেমনে করে, বিয়োগ কেমনে করে। জাস্ট সিম্পল আমি একটু দেখালে আপনারা পারবেন। এখানে দেখুন, মনে করুন আমি একটা অঙ্ক যদি আপনাদেরকে দিই এরকম করে, এটা হলো আমার স্টাইল, আমি এভাবে লিখি। লেট, আমি এখানে দেখছি a is equal to, ধরেন আমি এখানে ধরে দিয়ে দিলাম a ম্যাট্রিক্সের মান আমি মনে করি এরকম দিলাম 1 5 2 -1 3 0 2, এটা 2 6 7 and b is equal to মনে করেন দেওয়া আছে এরকম, এটা একটু উপরে তুলে দিই। b is equal to দেওয়া আছে এখানে 0, এখানে -2, এখানে 7, আমি ধরে নিলাম 1 5 -1 0 2 3, আমি ধরে নিলাম। ফাইন্ড, আপনাকে বের করতে হবে, আমি জাস্ট একটু দেখাই দেব, নিজেরা আপনারা করবেন। এক নম্বরে বের করবেন আপনি a প্লাস 2v, নাম্বার 2 তে বের করবেন, আমি একটা করে দেখাবো, বাকিটা আপনারা নিজেরা করতে হবে। 3a প্লাস 2b, 3 নম্বরে আছে। আপনি একটু খাতা কলম নিয়ে রেডি হন, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে যাব, নিজেরা করতে হবে। 3 নম্বরে হলো, ধরুন মনে করেন a মাইনাস 5b, 4 নম্বরে আছে মনে করেন এরকম, একটা করলে আপনাদের জন্য এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, b মাইনাস 2a, লেখা বলতেছে না,
2a, এটা 2, b মাইনাস 2a। আমি একটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বাদবাকি সব ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করেন 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বার, 4 নাম্বার যাই থাক না কেন, আমি এই 2 নাম্বারটা একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। দেখুন 3a আছে আর 2b আছে। আমি 2 নাম্বারটা যদি এখানে লিখি 2a প্লাস 3b ইকুয়াল, এখানে দেখুন 2 দিয়ে আমি a আছে, তাহলে এর এই যে এই কম্পোনেন্টগুলো আমি এখানে বসাবো 1 5 2, তারপরে হচ্ছে -1 3 0 2 6 7। স্যার তারপরে ওখানে 3a প্লাস 2b আছে। ও একই কথা, সমস্যা নেই। এখানে 3 আর 2b, এখানে আমি 3 দিলাম, তারপরে 2b দিয়ে আমি যদি এখানে বসাই, দেখুন 0 -2 7 1 5 -1 0 2 3। এবার সবাইকে এখানে যোগ বিয়োগ করে গুণ করে ফেলেন। দেখুন 3 দিয়ে সবাইকে গুণ করতে হবে, 2 দিয়ে সবাইকে গুণ করতে হবে। তাহলে গুণফলটা আপনারা এখানে বসিয়ে ফেলুন। তাহলে 3 হবে, এখানে 15 হবে, তারপরে এখানে 6 হবে, তারপর -3, এদিকে 9, তারপর এখানে হবে 0, এখানে হবে 6, এখানে 3 18, তারপর 3 21, এটা হয়ে গেল। আর প্লাস সাইন, এই যে এখানে মাইনাস আছে, জাস্ট এখানে মাইনাস সাইনটা হবে, ঠিক আছে, আর কিছু না। আর এখানে হবে 0 -4, তারপর হবে 7 করে 14, তারপরে 2 কে 2, তারপরে 10, তারপরে -2, তারপরে 0 4 6। আচ্ছা, এখন রেজাল্ট বের করার পালা। দেখুন যখন আপনি যোগ বিয়োগ করবেন, তখন যে যে পজিশন আছে সে সেই পজিশনের সাথে যোগ বিয়োগ হবে। যেমন এই পজিশনে 3 আছে, এখানে এই পজিশনে 0 আছে, তাহলে 3 আর 0 যোগ করলে হবে 3। পজিশনের সাথে পজিশন মিলাতে হবে, ঠিক আছে। এই পজিশন হচ্ছে -3, এখানে আছে 2, তাহলে -3 আর 2 যোগ করলে হবে -1। এখানে আছে 6, এখানে আছে 0, তাহলে 6 আর 0 যোগ করলে হবে 6। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে কি হতো? তাহলে এখানে এটা এটা মাইনাস হয়ে যেত, যে 6 থেকে 0 বিয়োগ হবে তাহলে 6 হবে। যেমন 15 থেকে -4 বিয়োগ হবে, তাহলে মাইনাস দিয়ে এখানে গুণ করলে মাইনাস আছে প্লাস, ঠিক আছে, মাইনাস +4 হয়ে যাবে, তো 15 4 তখন 19 হয়ে যেত। কিন্তু এখন মাইনাসে প্লাসে যোগ করে গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস, সেই জন্য 15 থেকে 4 বিয়োগ হবে, তাহলে 15 থেকে 4 বিয়োগ হলে হবে 11। 6 থেকে 14 যোগ হবে, 14 আর 6 যোগ হলে 20 হবে। আমি আমার ইচ্ছা মতো আমি করছি, আপনি আপনার ইচ্ছা মতো আমি করবেন। 9 এর সাথে 10 যোগ করলে হবে 19। তারপরে দেখুন 0 এর সাথে -2 যোগ হলে হবে -2। তারপরে 21 এর সাথে 6 যোগ করলে হবে 27। আর এখানে লাস্ট ওনার আছে 18 আর 4 যোগ করলে হবে 22। এখন যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো, এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো, তাহলে জাস্ট এই 3 থেকে এখানে এটা বিয়োগ হতো। আমি বিয়োগটাও আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন 3 থেকে 0 বিয়োগ হলে 3, যদি বিয়োগ চিহ্ন থাকতো, তাহলে -3 থেকে 2 বিয়োগ হবে, তাহলে এখানে -2 আর এখানে আছে -3, তাহলে -5 হয়ে যাবে। 6 থেকে 0 বিয়োগ হবে 6। 15 থেকে এই -4 বিয়োগ হবে, তাহলে মাইনাস দিয়ে এখানে গুণ করলে মাইনাস আছে প্লাস, তাহলে 15 আর 4 19। তারপরে 9 এখানে আছে, এখানে আছে 10, 9 থেকে 10 বিয়োগ করলে -1 হবে। তারপরে দেখুন এখানে আছে 18, 18 থেকে 4 বিয়োগ করলে +14 থাকবে, +14। এখানে আছে 6, 6 থেকে 14 বিয়োগ হবে, তাহলে মাইনাস থাকবে 8। এখানে আছে 0, এখানে আছে -9, তাহলে -9 এখানে মাইনাস দিয়ে যদি গুণ করেন মাইনাস আছে প্লাস, তাহলে 0 আর 9 9 হয়ে যাবে এখানে। 21 থেকে এখানে আছে 6 বিয়োগ, তাহলে 21 থেকে 6 বিয়োগ হলে থাকবে কত? 16। এটা হয়ে যাবে আপনার উত্তর। 21 থেকে 6 বিয়োগ করলে থাকবে তো 15 না, 15। তাহলে আমরা জিনিসটা কি ধরতে পেরেছি।
তাহলে এবার আপনারা আমাকে একটু আমাকে একটা অঙ্ক জাস্ট করে দেন, এই লাস্টের 4 নাম্বারটা আমাকে করে একটু সবাই একটু ছবি তুলে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। লাস্টের 4 নাম্বারটা করেন, বিয়োগ যোগ কেমনে করে সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাকে একটু এটা করে দেন। মাইনাস 2a। হ্যাঁ, b মাইনাস 2a। সবাই করে দেন আমাকে। সবাই আমাকে একটু ছবি তুলে দেন, একটু আমাকে কন্ট্রিবিউট করেন। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ হিসেবে যেটা আমাকে সাবমিট করবেন সেটা হলো নাম্বার 1 যেটা আছে, এখানে a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, আপনারা 3a মাইনাস 2b জাস্ট আমি যেটা আগে আপনাদেরকে দেখিয়েছি সেটার মতো করে এটা আপনারা সাবমিট করবেন। 1 নাম্বার করবেন, সেটা আমাকে কিন্তু ছবি তুলে পাঠাতে হবে, হ্যাঁ, আগামী ক্লাসের আগে। তারপর যেটা করবেন মেসেঞ্জারে, মেসেঞ্জার যে আমাদের গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে পাঠাবেন। তারপর হলো এখানে এই 3 নাম্বারটা আপনারা করবেন। 3 নাম্বারটা কিভাবে করবেন? a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, আপনারা লেফট হ্যান্ড সাইড করবেন আর রাইট হ্যান্ড সাইডে আছে b, এই b এর সমান হয় কিনা, a প্লাস 3c এর ভ্যালুটা বের করে দেখবেন যে b এর সমান হয় কিনা, ঠিক আছে? ভেরি সিম্পল, লেফট হ্যান্ড সাইড করলেই আপনারা দেখেন রাইট হ্যান্ড সাইড মিলে কিনা সেটা আপনাকে ও এখানে c বের করতে বলছে, এটা 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 আপনারা পারবেন কিনা আমি একটু বলে দিই যে a এর ভ্যালু এখানে আছে, যেমন মনে করেন 3c এর ভ্যালু বের করতে বলছে এখান থেকে, তাহলে এটা কিভাবে করবেন আমি জাস্ট একটু দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি। তাহলে দেখুন 3c ইজ আমি এখানে লিখছি 3c, এই যে 3c লেফট হ্যান্ড সাইডে আছে 3c, রাইট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে b মাইনাস এই বাম পাশের প্লাসে ডান দিকে হয়ে যাবে মাইনাস a। তাহলে দেখুন এই যে b থেকে a বিয়োগ করবেন, b থেকে a বিয়োগ করলে এখানে একটা রেজাল্ট আসবে, এখানে একটা রেজাল্ট আপনারা পাবেন। সেই রেজাল্টকে যেটা এই যে a এর সাথে কিন্তু আপনার এই যে c এর সাথে কিন্তু আপনার a 3 গুণ আকারে ছিল, তারপরে এই 3 দিয়ে এখানে কি করতে হবে ভাগ করে দিতে হবে, যে রেজাল্টটা আসবে সবাইকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, এটা আপনার রেজাল্ট হবে, ঠিক আছে? আশা করি এটা সবাই করতে পারবেন, আমাকে একটু করে দেখাবেন। আচ্ছা, তারপরে এখানে আর সিম্পল মাল্টিপ্লিকেশন ক্যালকুলেশন নাই, এগুলা জন্য আবার মাল্টিপ্লিকেশন দরকার হবে। সো মাল্টিপ্লিকেশনে যেহেতু আমরা আগামী ক্লাসে করব, দ্যাটস ওয়াই আমরা আর এখানে আপনাদেরকে আর নতুন করে কোনো কাজ দিচ্ছি না।